গুড আফটারনুন সকল ছাত্রছাত্রীদের আমি আজকে ভূগোল ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা নিয়ে আগে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং তাতে তোমাদের কিছু কিছু পার্ট বাই পার্ট বুঝিয়েছি। আজকে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে তোমাদের আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কি না, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ব্যাপারও বলা যেতে পারে। আমি একদিকে বলছি গুরুত্বপূর্ণ, আবার একদিকে কেন ভয়াবহ বলছি, তার মুখ্য কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কখন ঘটে। প্রথমেই এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম যে আমাদের পৃথিবী পৃষ্ঠকে ঘিরে কতগুলো লেয়ার রয়েছে, বায়ু, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এদের মধ্যে ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডলের কথা বোধহয় বলেছিলাম, মনে আছে তো? এবার এই ওজোন মণ্ডলটায় কি হচ্ছে, বা ওজনের যে লেয়ার O3 লেয়ারটা কিন্তু ধীরে ধীরে পাতলা হচ্ছে। কি করে পাতলা হচ্ছে? হঠাৎ করে তো কেউ কাপড় কেটে দিয়ে পাতলা করে দিচ্ছে না। পাতলা হচ্ছে কিভাবে না, আমাদের পৃথিবী থেকে আমরা মানুষরা এত সচেতন হয়ে গেছি, সচেতনতার আড়ালে অবচেতন মনে আমরা অনেক কিছু উল্টোপাল্টা মানে খারাপ দূষণযুক্ত জিনিস পরিবেশে পাঠিয়ে দিচ্ছি। যেমন ধরো কলকারখানা থেকে নির্গত দূষিত ধোঁয়া, বা যেটা আমাদের ফ্রিজ, এসি, তারপরে বডি পারফিউম স্পেশালি, যেটা ছাড়া এখন চলাই যায় না, সেই জিনিসগুলোর মারফত কি হচ্ছে না, ক্লোরোফ্লুরোকার্বন, আবার অনেক জায়গা থেকে মিথেন গ্যাস, এগুলো কি করছে আস্তে আস্তে বায়ুমণ্ডলে গিয়ে মিশছে এবং বায়ুমণ্ডলে থাকা ওজোন যে গ্যাসীয় লেয়ারটা আছে সেটাকে আস্তে আস্তে এটা ভেঙে দিচ্ছে। ঠিক আছে, মানে CH3 প্লাস O3 ইকুয়াল টু O2 প্লাস O, মানে O3 থেকে O2 গ্যাসে ট্রান্সফার করে সেটাকে বার করে দিচ্ছে। ফলে আস্তে আস্তে কি হচ্ছে, এটা পাতলা হয়ে যাচ্ছে। এর ফলে কি একটা প্রভাব পড়ছে আমাদের দেশের ওপর, কি পৃথিবী, গোটা পৃথিবী, দেশ বললে ভুল হবে, গোটা পৃথিবীর উপর কি প্রভাব পড়ছে না, আমাদের পৃথিবীটা আস্তে আস্তে একটা মানে আগুনের গোলার মতন পরিণত হচ্ছে। তোমরা দেখে থাকবে গত 10 বছর আগেও যে টেম্পারেচারটা ছিল, বিশেষত গরমকালে, এখন কিন্তু সেই টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে। তোমরা যদি একটা অ্যাভারেজ হিসেব করো, গত 10 বছর আগে মে মাসের যে টেম্পারেচার ছিল আর এখন যদি হিসেব করো দেখবে অনেকটাই বেশি। আবার যদি তোমরা ঝড় বৃষ্টির তুলনায় হিসেব করো দেখা যাবে যে অসময়ে অসময়ে যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু আগে হতো না। আগে একটা নির্দিষ্ট সময়, যে টাইমে কালবৈশাখী ঝড় হওয়ার কথা হতো, যে টাইমে শীতকালে আসার কথা আসতো, তারপরে ধরো শীত প্রধান আমাদের এখানে শীতকালটা হয় ড্রাই থাকে, কিন্তু এখন দেখা গেল গত এই লাস্ট যে শীতটা গেল এতে দেখা গেল গোটা শীতকাল জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়নের একটা খারাপ দিক, খারাপ প্রভাব পড়ছে আমাদের গোটা বিশ্ব জুড়ে। এবার আমি একটা দেখো গ্রিন হাউস এঁকেছি, চেষ্টা করেছি আঁকার, ডিজিটাল বোর্ড তো নয়, তবুও চেষ্টা করেছি। তোমরা বুঝতে পারছো যে একটা কাঁচের বাড়ির মতো নির্মাণ করা হয়েছে। এখানে কাঁচের বাড়ি নির্মাণ করা হয়েছে। এই কাঁচের বাড়িটার মধ্যে কি করা হচ্ছে, একটা গাছ, টবে গাছ রয়েছে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ব্রিটেন ফার্স্ট আমাদের সামনে তুলে ধরে। কি করে না, এই কনসেপ্টটা অনুযায়ী কি করা হয় না, শীত প্রধান দেশে ফসল ফলানোর জন্য এরকম কাঁচের ঘর নির্মাণ করা হয়, যেখানে কি হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোটা প্রবেশ করছে, তাপ প্রবেশ করছে, এবং সেই তাপটা কাঁচের ঘরে যেই প্রবেশ করার পর সেটা আর ঘর বেরোতে পারছে না, তাই তো? এবার কি হচ্ছে না, ওই ঘরের টেম্পারেচারটা বাইরের আনুষঙ্গিক অঞ্চলটার টেম্পারেচারের তুলনায় অনেকটাই বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে না, এই অংশে বাইরের টেম্পারেচার ঠান্ডা থাকা সত্ত্বেও মানুষ খুব সহজেই ভেতরে তার কৃষিকার্যটাকে বা ফসল ফলানোটাকে করতে পারছে। এই কনসেপ্টটাই বলছে গ্রিন হাউস। আমাদের পৃথিবীও কিন্তু একটা গ্রিন হাউস। কেন না, আমাদের পৃথিবীর বাইরের যে বায়ুর বলয়টা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁচের ঘরের মতোই সূর্যের তাপটাকে আসতে দিচ্ছে, কিন্তু এক্সেস হিটটাকে আসতে দিচ্ছে না, পৃথিবীকে রক্ষা করছে।
কিন্তু আমাদের মূর্খামির জন্য আমরা কিন্তু আস্তে আস্তে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। কিভাবে না, আমরা আস্তে আস্তে কি করছি না, এই বায়ুর বলয়টা যেটা রয়েছে, গ্রিন হাউসটাকে আমরাই নষ্ট করছি, যেটা বলা যেতে পারে আমাদের পৃথিবীর একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। নেক্সট আমরা এখন করব যে এই বিশ্ব উষ্ণায়নের কি কি কারণ মানে প্রভাব পড়ছে, কুপ্রভাবগুলো কি কি পড়ছে, কি কি চারিদিকে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটু আজকে আলোচনা করব। যেমন 1 নম্বরে দেখো, মেরু ও পার্বত্য অঞ্চলে বরফ গলন। মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চলে কি হচ্ছে, অবভিয়াসলি আমরা জানি হাইট যত বাড়তে থাকে ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কি হয় না, টেম্পারেচারটা তত কম হয়, বায়ুর চাপ তত বাড়ে, ফলে একেবারে পর্বতের শৃঙ্গে কি থাকে না, বরফ জমে থাকে, কারণ সেখানকার টেম্পারেচার হিমাঙ্কের নিচে নেমে যায়, তাই তো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি প্রবলেম হচ্ছে না, তোমার আস্তে আস্তে বরফগুলো গলতে থাকছে। এবার যে জিনিসটা প্রয়োজনের তুলনায়, ধরো তোমার একটা বাটিতে বা গ্লাসে যে পরিমাণ জল ধরার কথা, তার বেশি যদি তুমি একটা বরফ যেই ওই বাটিটার মধ্যে ফেলে দিলে, বা ধরো একটা গ্লাসে তুমি জল রেখেছো, তার মধ্যে 4টে বরফ ফেলে দিলে, কিন্তু যেই বরফটা গলতে শুরু করবে ওই বাটিটার জল কিন্তু উপচে বেরিয়ে যাবে। কেন না, ওই বরফের আয়তনটা আমরা জানি জলের আয়তনের থেকে বরফের আয়তন বেশি হয়, মানে ওই বরফটা যেই গলবে, বুঝতে পারছো কতটা জলের আয়তন বেড়ে যাচ্ছে, যেটাকে জমিয়ে রেখেছিল ওই বরফটা, এবং তখনই কি হচ্ছে না, বাটি থেকে এক্সেস জলটা উপচে পড়ে যাচ্ছে। আমাদের পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আমাদের প্রকৃতি ঠিক করে দিয়েছিল যে আমাদের পৃথিবীতে কোথায় কতটা জল থাকা দরকার, কোথায় ল্যান্ডফর্মসটা থাকা দরকার, আর কোন অংশে অংশটার জলটা বরফে পরিণত হয়ে থাকা দরকার, তবেই কিন্তু সমতা বজায় থাকবে। কিন্তু আমরা মানুষরা এত লোভী হয়ে যাচ্ছি যে আস্তে আস্তে এই সমতাটাকে পুরো ভেঙে দিচ্ছি, এবং সেই জিনিসটা ভাঙতে ভাঙতে আমরা নিজেরাই নিজেদের যে হারে ক্ষতি করে দিচ্ছি, তার ফল হচ্ছে কিন্তু এইটা, পার্বত্য অঞ্চলে বরফটা পুরো গলতে শুরু করছে। এবং অবভিয়াসলি বরফ গললে কি হবে না, এই বরফের বরফ গলা জলটাই তো মিশছে আমাদের বায়ুমণ্ডলের জলের মাত্রার সঙ্গে, এবং সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এবং বলাই বাহুল্য, বেশি দিন নেই দূরে যখন হয়তো আমাদের সমস্ত যেটুকুনি ল্যান্ড পোর্শন আছে বা ভূমিভাগ আছে, সেটাও হয়তো জলের নিচেই চলে যাবে, আর আমাদের জীবজাতির অবসান খুব নিকটেই আছে। পরবর্তী হচ্ছে কি, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। আমি একটু আগে কি বললাম যে একটা বাটিতে যদি জল আর তার মধ্যে 4টে বড় বড় বরফের চাই রাখি, অবভিয়াসলি বরফটা যে জলে পরিণত হবে সেটা কিন্তু উপচে বেরিয়ে যাবে। সেম কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রেও ঘটছে। যখনই দেখা যাচ্ছে যে বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই জলটা তো বায়ুমণ্ডলের সঙ্গে মিশছে, সমুদ্র তো সেই বায়ুমণ্ডলের মধ্যেই পড়ে, তাহলে সমুদ্রের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এবার হচ্ছে অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। একটু আগেই আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা মনে করে দেখো আমি কি বললাম না, এই লাস্ট যে শীতকালটা গেল, আমাদের ভারতে কিন্তু শীতকালে বৃষ্টি হয় না। আমরা এতদিন কি করেছি, আমাদের ভারতবর্ষ মৌসুমী বায়ু প্রধান দেশ, মানে একমাত্র বর্ষাকালেই বৃষ্টিটা হয়, যেটা আমাদের কৃষি কার্যে হেল্প করে, কিন্তু আমাদের শীতকালে খুব সামান্য বৃষ্টি হয়। কিন্তু এবারে দেখা গেল যেন শীতকাল না বর্ষাকাল না পার্বত্য অঞ্চলে রয়েছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। এদিকে বাইরে ঠান্ডা, তারপরে হঠাৎ করে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রায়। তো আবার যখন অ্যাকচুয়াল বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে না। আবার দেখো ঠিক পুজোর সময় যখন তোমরা সবাই ভাবছো যে একটু ঠাকুর দেখতে যাবো, এখানে ওখানে যাবো, তখন কিন্তু বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে। তাহলে কি এটা বৃষ্টি অধঃক্ষেপণে অসমতা হচ্ছে তো। কিছুদিন আগেই নাকি সব ইউটিউবে দেখা গেছে, জানি না কতটা সত্য সেই ব্যাপারটা, নাকি রাজস্থানে বরফ পড়েছে। তাহলে এবার তোমরাই বলো যে এটা তো একটা অবাক করা ব্যাপার না, রাজস্থানে বরফ পড়ে, রাজস্থান তো একটা মরু অঞ্চল, সেখানে তো বৃষ্টিপাতই হয় না, তো বরফ কোত্থেকে পড়বে, কিন্তু ঘটছে নাকি ঘটনাটা। মানে এটাই হচ্ছে অধঃক্ষেপণের হেরফের, মানে যেখানে যে সময় যে পরিমাণ অধঃক্ষেপণ হওয়া দরকার সেটা কিন্তু ঘটছে না, তার মূল কারণ কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন। এবার হচ্ছে কি, শস্য উৎপাদনের হার হ্রাস বৃদ্ধি করছে। আমি কি জানি বললাম
যে ভূমির পরিমাণ, জলের সমতা, অধঃক্ষেপণের মাত্রা, সয়েল কোয়ালিটি, এই সমস্ত কিছুর উপর কিন্তু একটা অঞ্চলের কৃষিকার্য বা কাল্টিভেশনাল ওয়ার্ক নির্ভর করে। কিন্তু কি দেখা যাচ্ছে না, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেখানে চাষিরা, আমাদের দেশের কথাই আমি বারবার তুলে ধরবো, আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ, এখানকার মানুষ কিন্তু এই মৌসুমি বায়ু বৃষ্টিপাতের উপরই নির্ভর করে আছে, কিন্তু সময় সেই বৃষ্টিপাতটা হচ্ছে না। এদিকে প্রচণ্ড টেম্পারেচার থাকে, তোমরা জানো এই টাইমটায়, ফলে কিছু ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন শীতকালে গমের চাষের দরকার, তখন এসে যাচ্ছে অবাঞ্ছিত বৃষ্টিপাত, ফলে কি হচ্ছে, দুটো শস্যই তো নষ্ট হচ্ছে। তাহলে চাষিরা সেই ক্ষতিটা কি করে পূরণ করবে, এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। এবার দেখো কৃষি পদ্ধতির পরিবর্তন, তাহলে এই যে সমস্যা যদি অ্যারাইজ করে, অবভিয়াসলি ফার্মার্সরা কি চাইবে, কৃষকরা কি চাইবে, যে আমরা তাহলে অন্য কোনো চাষের দিকে যাই। ভারতের প্রাকৃতিক অবস্থাটাই তো সেরকম নয় যে আমি এই অঞ্চলে গিয়ে অন্য কোনো ফসল, একটা যেখানে তোমার সমভূমি অঞ্চল, সেখানে আমি অন্য কোনো ফসল ফলাতে শুরু করবো। চা তো ফলানো সম্ভব নয়। আবার চায়ের ফসলের জন্য আমরা যেখানে পার্বত্য অঞ্চলে যাব, সেখানেও দেখা যাচ্ছে এত পরিমাণে ধস নামছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নের কারণেই ঘটছে। জলীয় মাত্রা বেড়ে যাচ্ছে মাটিতে, ফলে সেটা ল্যান্ডস্লাইড বা সয়েল ক্রিক হয়ে বেরিয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো হওয়ার ফলে কি হচ্ছে, চাষিরাও ধাঁধায় পড়ে যাচ্ছে যে তারা আদৌ কোন চাষের দিকে যাবে বা তারা কি করে এই পরিস্থিতিটাকে ওভারকাম করবে। এর লাস্ট হচ্ছে কি এল নিনো এবং পৃথিবীব্যাপী প্রভাব। এল নিনো কি? এল নিনো হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা হাওয়া, খ্রিস্টীয় ভাষায় বা বিদেশের ভাষায় সেটাকে বলা হয় কি না দুরন্ত খ্রিস্ট বা বালক খ্রিস্টও বলা হয়ে থাকে। এর মানে কি, এই বায়ুটার প্রভাবে কি হয় না, কোনো জায়গায় বৃষ্টি কম হয়, কোনো জায়গায় বেশি হয়। তাই এর প্রভাবে ওই অঞ্চলটার কি করছে, একটা প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে এইটার আলোচনা এইখানে ডিটেলসে করছি। দেখো আমি এখানে মাঝের বক্সে লিখে রেখেছি প্রশান্ত মহাসাগর। এই বক্সটাতে প্রশান্ত মহাসাগর লিখেছি, এখানে প্রশান্ত মহাসাগর লিখেছি। দেখো প্রশান্ত মহাসাগর আমি যদি এখন ম্যাপ এঁকে তোমাদের বোঝাতে যাই, তোমরা টোটালি কনফিউজ হয়ে যাবে। কারণ আমাদের ম্যাপ যেটা তোমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখো, প্রশান্ত মহাসাগর সাধারণত তোমরা দেখো এই ভারতের এশিয়ার এই পোর্শনটা কিছুটা অংশ, আর আমাদের উত্তর আর দক্ষিণ আমেরিকার পশ্চিম ভাগটায় তোমরা দেখো। কিন্তু আমি যদি এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কনসেপ্টটাই পাল্টে যাবে, এর কি আমাদের পৃথিবী কিন্তু গোল, অভিগত গোল। ফলে আমি যার জন্য এইটা দিয়ে বোঝাতে চাইছি এইভাবে, যাতে তোমরা খুব সহজেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো এল নিনো। এল নিনো কি না, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যখন নিম্নচাপ থাকে আর প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে যখন উচ্চচাপ থাকে, তখন একরকম বায়ু প্রবাহিত হয়, সেটাকে বলছি কি এল নিনো। তাহলে আবার বলি, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যখন নিম্নচাপ থাকে আর পশ্চিম দিকে যখন উচ্চচাপ থাকে, তখন কিন্তু একটি বায়ু প্রবাহিত হয়, এবং এই বায়ু কিন্তু এই পূর্ব ভাগ, প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগের যে দেশগুলো আছে বা জায়গাগুলো আছে, সেখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটায়, উষ্ণ আবহাওয়ার সৃষ্টি করে, বৃষ্টিপাত ঘটায়। এই ধরনের বায়ুকে মানে বিদেশি ভাষায়, স্প্যানিশ ভাষায় বলা হয়ে থাকে এল নিনো, যার মানে হচ্ছে কি দুরন্ত খ্রিস্ট। ঠিক আছে, প্রচন্ড ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে। এবার হচ্ছে দেখো লা নিনা। এল নিনো হচ্ছে দুরন্ত বালক, লা নিনা হচ্ছে শান্ত বালিকা। শান্ত বালিকা হলেও খুব দুষ্টু সে। কেন? এক্ষেত্রে দেখো কি হচ্ছে না, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কিন্তু উল্টো ঘটনা ঘটছে। পূর্ব দিকে তখন হয়ে যাচ্ছে যখন উচ্চচাপ, আর পশ্চিম দিকে হয়ে যাচ্ছে নিম্নচাপ। আগের ছবিটা এল নিনো যখন হয়েছে, পূর্ব দিকে নিম্নচাপ ছিল, পশ্চিম দিকে উচ্চচাপ ছিল। আর লা নিনার ক্ষেত্রে হচ্ছে কি, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উচ্চচাপ, পশ্চিম দিকে নিম্নচাপ হচ্ছে, যার প্রভাবে কি হচ্ছে, পেরু, ইকুয়েডর এইসব জায়গায় খরার সৃষ্টি হচ্ছে। আর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এই পোর্শনটায়, যেটা আর কি তোমার এই নিম্নচাপ এই দিকে রয়েছে, মানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে রয়েছে কি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এখানে হচ্ছে বন্যা। আর উচ্চচাপ অঞ্চল যেটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে, পেরু, ইকুয়েডর, সেই জায়গাগুলো হচ্ছে কি খরা। এবার তোমরা পুরো গোলক ধাঁধায় পড়ে যাবে, আরে এটা কি করে হয়?
প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক মানে তো আমরা জানি মালয়েশিয়া ওই পোর্শনটা না। তোমরা যদি একটা ম্যাপকে ফ্ল্যাট পজিশনে দেখছো, ম্যাপটাকে খাতাটাকে আমি ধরো বলছি, তোমরা বইটাকে এরমভাবে দেখাচ্ছি, তাই এই দিকটা তোমাদের মনে হচ্ছে পূর্ব, এদিকটা পশ্চিম, কিন্তু এইটাই যদি এরম ফোল্ড করে দিই, এবার দেখো তো ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে না? ঠিক এই একই ঘটনা ঘটছে কিন্তু এই অঞ্চলের এই ব্যাপারটা, যাই জন্যই আমি বক্স করে তোমাদের দেখালাম। নাহলে আমি যদি ম্যাপটা এঁকে তোমাদের দেখালাম তোমরা টোটালি কনফিউজ হয়ে যেতে যে এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘেটে একবারে একাকার হয়ে যেত। তার জন্য এই প্রসেসে আমি এটা দেখালাম। এবার হচ্ছে কি বায়ুর চাপ কি? বায়ুর চাপ মানে কি, বায়ু যখন কোনো জিনিসের বা কোনো আমাদের দেহে বা যে কোনো বিষয়ের উপর বায়ুর একটা চাপ থাকে, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না, কারণ আমাদের অভ্যন্তরীণ চাপটা বায়ুর বাহ্যিক চাপের তুলনায় বেশি হয় বলে আমরা সেই প্রেশারটা অনুভব করতে পারি না। কিন্তু আমরা কখন বায়ুর চাপ বুঝতে পারি বলতো? যখন প্রবল বেগে হাওয়া দেয়, বা শীতকালে দেখবে স্পেশালি যত আমরা পার্বত্য অঞ্চলের দিকে যাই আমাদেরকে অনেকেরই নিঃশ্বাসের কষ্ট হয়। কেন? বায়ুর চাপ বেশি বলে আমাদের ব্রিদিং ট্রাভেল আসতে শুরু করে, যাদের স্পেশালি যাদের একটু অ্যাজমার প্রবলেম আছে। এছাড়াও এটা কি হয় না, প্রবলেম আরও বাড়ে যখন দেখা যায় যে একেবারে পিক পয়েন্টে আমরা চলে গেছি, এটা ঘটে। বা যখন কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে তুমি ধরো ঢাল বরাবর হেঁটে নামতে শুরু করছো, তোমার মনে হয় যেন পেছনে কেউ তোমার একটা ধাক্কা মারতে মারতে তোমায় নামাচ্ছে, এটাই কিন্তু একটা চাপ, বায়ুর চাপ। এবার হচ্ছে কি বায়ুর চাপের একক। বায়ুর চাপের একক হচ্ছে মিলিবার দিয়ে প্রকাশ করা হয়। নিম্ন বায়ুর চাপ হলে আমরা বলি কি 998 মিলিবারের নিচে হলে সেটাকে বলি নিম্নচাপযুক্ত অঞ্চল, বায়ুর নিম্নচাপ। আর 998 মিলিবারের বেশি যখন হয় সেটাকে বলি বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চল। এখানে কয়েকটা বায়ুর যন্ত্রের নাম আমি লিখেছি, আরও তোমাদের বইতে আছে, টরিসেলি, ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, এগুলো আছে যেগুলোর সাহায্যে বায়ুর চাপ মাপা হয়ে থাকে। তো আজকে আমি এই ব্যাপারটাই বোঝালাম, তোমরা আগে বোঝো ভালো করে। এর বাকি পোর্শনটা যেটা আর কি বায়ুর চাপ বলয় কি, তার সঙ্গে কি করে নিয়ত বায়ু প্রবাহের পরিবর্তন ঘটছে, এইগুলো আমরা আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব বৃষ্টিপাতের প্রকারভেদ নিয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই অবধি রইল। বাই বাই।